আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইউনিট 5-এর একটি লেসন ছাড়া সবগুলো লেসন পড়ে ফেলেছিলাম, ঠিক আছে? তো আজ আমরা ইউনিট 5-এর যে লেসনটি বাকি রয়েছে, লেসন 4, এটা পড়ে ফেলবো এবং এর সাথে সাথে তোমাদের এই ইউনিটের সবগুলো লেসনই শেষ হয়ে যাবে। তো চলো শুরু করি। লেসন 4-এ দেখো দুটো পিকচার দেখা যাচ্ছে, নিশ্চয়ই তোমরা চিনতে পারছো। দুটো পিকচারে একজন কমন ব্যক্তি আছেন, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাই না? এবং দুটো পিকচারে আমরা দুজন লিডার দেখতে পাচ্ছি যারা এ দেশের না, অন্য দেশের, ঠিক আছে? তো যাই হোক, ছবি দেখে কি মনে হচ্ছে তাদের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কটা কীরকম? আসলে খুবই ভালো মনে হচ্ছে, তাই না? আচ্ছা, হ্যাঁ, আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যান্য দেশের সাথে বা অন্যান্য দেশের নেতৃবৃন্দের সাথে খুবই সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমরা প্যাসেজটি পড়লে আরও বেশি জানতে পারবো। তাহলে চলো আমরা সরাসরি প্যাসেজে চলে যাই। প্যাসেজটি পড়ার আগে এখানে কিছু ভোকাবুলারি দেওয়া আছে, তো এই শব্দগুলো আগে পড়ে নিতে হবে, ঠিক আছে? চলো আমরা তাহলে শব্দগুলো আগে পড়ে নিই। এখানে দেখো, কারেজ অর্থ সাহস, উইটনেস প্রত্যক্ষ করা অর্থাৎ সামনাসামনি কোনো কিছু দেখা, ঠিক আছে? ইমপ্রেশন অর্থ ছাপ বা প্রভাব, ইম্প্যাক্ট যেটাকে আমরা বলি। কনস্টিটিউশন, কনস্টিটিউশন হচ্ছে সংবিধান, যেখানে একটি দেশ পরিচালনার সমস্ত নিয়ম নীতি লিখিত থাকে এবং সেই নিয়ম নীতি অনুযায়ী কোনো একটি দেশ, কোনো একটি রাষ্ট্র পরিচালিত হয়। ফিলোসফি হচ্ছে দর্শন। কো এক্সিস্টেন্স সহাবস্থান অর্থাৎ একসাথে অবস্থান, ঠিক আছে? সহাবস্থান মানে একসাথে অবস্থান, পাশাপাশি অবস্থান করা, যেটা সেটা। আচ্ছা, প্রিন্সিপাল, প্রিন্সিপাল হচ্ছে নীতি, প্রিন্সিপাল নীতি। আচ্ছা, কারিজম্যাটিক, কারিজম্যাটিক অর্থ হচ্ছে অতুলনীয়। ইভিডেন্ট, ইভিডেন্ট স্পষ্ট, ক্লিয়ার। উইথড্র প্রত্যাহার করা মানে উঠিয়ে নেওয়া, ঠিক আছে? ক্ল্যারিফিকেশন অর্থ হচ্ছে ব্যাখ্যা। যেমন ধরো, তোমরা কেউ ধরো একটা ক্লাস করলা না, একটা লাইভ ক্লাসে তোমরা অ্যাবসেন্ট থাকলা, তো আমি পরবর্তী ক্লাসে তোমাদের কাউকে জিজ্ঞেস করলাম যে অ্যাবসেন্ট ছিলে, ধরো তাকে জিজ্ঞেস করলাম যে তুমি গতকাল যে লাইভ ক্লাসে অ্যাবসেন্ট ছিলে, তুমি কেন অ্যাবসেন্ট ছিলে? এই যে আমি জানতে চাচ্ছি যে কেন ছিলে, এটাকে বলা হচ্ছে ক্ল্যারিফিকেশন, মানে ব্যাখ্যা, আমি ব্যাখ্যা চাচ্ছি, ঠিক আছে? কনসিকুয়েন্টলি হচ্ছে ফলস্বরূপ, অ্যাজ এ রেজাল্ট যেটাকে আমরা বলি। এরপর হচ্ছে ক্যাপিটালিস্ট, ক্যাপিটালিস্ট অর্থ হচ্ছে পুঁজিবাদী, ক্যাপিটালিস্ট পুঁজিবাদী। এবং লাস্টে আছে ডেমোক্রেটিক, ঠিক আছে? লাস্টে হচ্ছে ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র যেই পদ্ধতিতে বাংলাদেশ সব কিছু পরিচালিত হয়, গণতান্ত্রিক, গণতান্ত্রিক পদ্ধতি, তাই না? আচ্ছা, এরপর আরেকটা আছে, আচ্ছা ঠিক আছে, এখানে আছে কি ট্রিটি, এখানে হচ্ছে ট্রিটি। ট্রিটি হচ্ছে সন্ধি, সন্ধি হচ্ছে অনেকটা সমঝোতা। যেমন দুটো দেশের মধ্যে ধরো যুদ্ধ লেগেছে, তারা কি করলো? সন্ধি করলো, সন্ধি চুক্তি করলো যে আমরা আর যুদ্ধ করব না, আমরা মিলে যাব কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস অর্থাৎ কিছু শর্তের উপর ভিত্তি করে আমরা কি করলাম? সন্ধি করলাম, ঠিক আছে? এটা হচ্ছে ট্রিটি, ওকে? মেমোরেন্ডা, মেমোরেন্ডা হচ্ছে স্মারক, কন্ট্রাক্ট চুক্তি, ডিপ্লোম্যাসি
কূটনীতি, এক্সপ্লোর অনুসন্ধান করা, পটেনশিয়াল সম্ভাব্য, সেকিউলার অসাম্প্রদায়িক, যেখানে কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে এমফাসাইজ করা হয় না, গুরুত্ব দেওয়া হয় না, যেখানে সবাই মানে কারো চোখে সমান, এরকম আর কি, অসাম্প্রদায়িক যেটাকে বলে। ঠিক আছে, সামিট সম্মেলন বা বৈঠক, ইনজাস্টিস অবিচার, জাস্টিস হচ্ছে ন্যায় বিচার আর ইনজাস্টিস হচ্ছে অবিচার, রেস্ট হচ্ছে অবশিষ্ট, রেস্ট নিশ্চয়ই তোমরা অবশিষ্ট বোঝো, তাই না? আচ্ছা, যেমন ধরো তোমাদের কারো কাছে 10টি কলম আছে, তো আমি বললাম যে তুমি তোমার এক ভাইকে 3টি কলম দাও, আর বাকি যে কলমগুলো থাকে সেটা তুমি তোমার বন্ধুকে দিয়ে দাও অথবা অন্য কাউকে। এই যে বাকি যে কলমগুলি, তার মানে রেস্ট, অবশিষ্ট যে কলমগুলো আছে। ঠিক আছে, অপ্রেসর, অপ্রেসর হচ্ছে কি অত্যাচারী, অপ্রেসড অত্যাচারিত, প্রোটোকল কূটনৈতিক সৌজন্যবিধি, আর এলিগেন্স হচ্ছে আভিজাত্য, আর রেপিউট হচ্ছে খ্যাতি, ওকে। তো এই হচ্ছে তোমাদের শব্দার্থ। এই শব্দার্থগুলো অবশ্যই তোমরা আগে শিখে নিবে, এরপর হচ্ছে প্যাসেজটি পড়বে, তাহলে তোমাদের জন্য খুব ইজি মনে হবে, আর নয়তো কিন্তু একটু কঠিন মনে হবে। তো যাই হোক, চলো আমরা টেক্সটে একটু পড়ি, কি লিখেছে এখানে দেখি। I have not seen the Himalayas, but I have seen শেখ মুজিব। ঠিক আছে, কি বলেছে? আমি হিমালয় পর্বত দেখিনি, কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি। ইন পার্সোনালিটি অ্যান্ড ইন কারেজ দিস ম্যান ইজ দ্য হিমালয়াস। বলছে যে ব্যক্তিত্বের দিক থেকে, পার্সোনালিটি মিন্স ব্যক্তিত্ব, এবং সাহসের দিক থেকে এই লোকটি হচ্ছে হিমালয়। হ্যাঁ, এখানে কিন্তু একটা তুলনা করা হচ্ছে, হিমালয় পর্বত যেরকম এর বড়ত্ব, মহত্ব, মর্যাদা, হ্যাঁ, তার যে দৃঢ়তা, এর সাথে এই লোকের যে বড়ত্ব, মহত্ব, দৃঢ়তা, এর একটা তুলনা করা হচ্ছে। আচ্ছা, I have thus had the experience of witnessing the Himalayas, said Fidel Castro, the then Prime Minister of Cuba in 1973, when he first met Bangabandhu. আচ্ছা, বলেছে যে 1973 সালের কিউবার তৎকালীন প্রাইম মিনিস্টার, অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী, দ্য দেন মানে হচ্ছে তৎকালীন, মানে সেই সময়ের প্রধানমন্ত্রী ফিদেল ক্যাস্ট্রো এই কথাটা বলেছিলেন। মানে শুরু থেকে এই পর্যন্ত আমরা যেই কথাটা পড়েছি, যে আমি হিমালয় দেখিনি, কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি। তার ব্যক্তিত্বের দিক থেকে এবং সাহসের দিক থেকে এই লোকটি হিমালয়, এবং এইভাবেই হিমালয় পর্বত দেখার অভিজ্ঞতা আমি অর্জন করেছি। ঠিক আছে, দুটো দিকের সাথে হিমালয় পর্বতের তুলনা করেছেন, পার্সোনালিটি এবং কারেজ মানে সাহস। বুঝতে পেরেছ? এই পুরো কথাটা কে বলেছেন? ফিদেল ক্যাস্ট্রো বলেছেন, যখন তিনি বঙ্গবন্ধুকে প্রথম দেখেছিলেন, তখন তার সাথে সাক্ষাৎ হওয়ার পর তিনি এই মন্তব্য করেছেন। Such was the impression Bangabandhu left on the minds of world leaders. এরকমই প্রভাব ফেলেছিলেন বঙ্গবন্ধু বিশ্ব নেতাদের মনে। ঠিক আছে, he owned the position in the heart of people across the world by his selflessness, courage and greatness. আর তিনি পুরো বিশ্বের যে জনগণের মনে স্থান করে নিয়েছিলেন। হ্যাঁ, একটা কিসের মাধ্যমে? তার নিঃস্বার্থপরতা, তার সাহস এবং তার মহত্ব দিয়ে তিনি নিজে সেই জায়গাটা করে নিয়েছিলেন, তাদের হৃদয়ে জায়গাটা করে নিয়েছিলেন। Any country has to determine its mode of dealing with other countries of the world. আচ্ছা, বলা হচ্ছে যে কোনো দেশের হ্যাজ টু ডিটারমাইন,
অর্থাৎ নির্ধারণ করতে হয় ইটস মোড অফ ডিলিং মানে সম্পর্ক উইথ আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অন্যান্য দেশের সাথে সম্পর্কের নীতি নির্ধারণ করতে হয়, যে কোনো দেশেরই করতে হয় এটা, ঠিক আছে। দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ অফ 1972 clearly reflects the philosophy friendship for all, malice to none. আচ্ছা, বলা হচ্ছে যে 1972 সালের বাংলাদেশের যে সংবিধান, এটা একদম পরিষ্কারভাবে একটা দর্শনকে প্রতিফলিত করে। সেই দর্শনটা কি? ফ্রেন্ডশিপ ফর অল, ম্যালিস টু নান, অর্থাৎ সবার জন্য বন্ধুত্ব এবং কারো জন্য শত্রুতা নয়। ম্যালিস মানে হচ্ছে অ্যানমিটি, শত্রুতা। ওকে, বঙ্গবন্ধু led new government decided to maintain friendly coexistence with other countries based on this principle. বলছি যে বঙ্গবন্ধু পরিচালিত নতুন সরকার এই নীতির উপর ভিত্তি করে এই নীতির উপর প্রতিষ্ঠিত বা এই নীতির উপর ভিত্তি করে অন্যান্য দেশের সাথে সহাবস্থান, একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান বজায় রাখার জন্য কি করলেন? সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, যে সব দেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, আমরা সবাই পাশাপাশি অবস্থান করব এবং কারোর সাথে শত্রুতা পোষণ করব না। এই নীতির উপর ভিত্তি করে কী করলেন? বঙ্গবন্ধু পরিচালিত সরকার সিদ্ধান্ত নিলেন যে সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান বজায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, the charismatic leadership of Bangabandhu inspired India to come forward to extend its support during the liberation war even in his absence. অর্থাৎ the charismatic leadership of Bangabandhu, বঙ্গবন্ধুর অতুলনীয় নেতৃত্ব inspired India, অর্থাৎ ইন্ডিয়াকে অনুপ্রাণিত করে কি করতে? টু কাম ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে আসতে, টু এক্সটেন্ড ইটস সাপোর্ট, এক্সটেন্ড হচ্ছে বাড়িয়ে দেওয়া, অর্থাৎ বঙ্গবন্ধুর অনুপস্থিতি থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধের সময় ভারতকে এই বঙ্গবন্ধুর যে অতুলনীয় নেতৃত্ব সেটা ইন্ডিয়াকে কি করেছিল? অনুপ্রাণিত করেছিল যে এর সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, বুঝতে পেরেছো? অর্থাৎ ভারত যে আমাদেরকে সহযোগিতা করেছিল মুক্তিযুদ্ধের সময়, সেটা আসলে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুগ্ধ হয়ে, ঠিক আছে, বঙ্গবন্ধুর যে কারিজম্যাটিক লিডারশিপ, এতেই তারা অনুপ্রাণিত হয়েছে সাপোর্ট করতে, ঠিক আছে। It played an active role to convince the world leaders about sufferings of the people of Bangladesh and their right to be free. বলা হচ্ছে এটা খুব সক্রিয় একটা ভূমিকা পালন করে বিশ্বের যে নেতাকর্মীরা ছিল, বিশ্বের নেতাদের বোঝানোর ক্ষেত্রে। কোন বিষয়ে? অ্যাবাউট সাফারিংস অফ দ্য পিপল অফ বাংলাদেশ অ্যান্ড দেয়ার রাইট টু বি ফ্রি। হ্যাঁ, বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট এবং স্বাধীনতা লাভের অধিকারের যে বিষয়টি, এটা বোঝানোর ক্ষেত্রে এটা খুব সক্রিয় ভূমিকা পালন করেছিল। এখানে ইট বলতে কি বোঝানো হয়েছে বলো তো? ইট বলতে কারিজম্যাটিক লিডারশিপ অফ বঙ্গবন্ধু, অর্থাৎ বঙ্গবন্ধুর অতুলনীয় নেতৃত্বকে বোঝানো হয়েছে। Moreover, this country supported the freedom fighters with its army fighting the Pakistani occupation forces in a frontal war. বলা হচ্ছে তাছাড়া এই দেশটা, অর্থাৎ ইন্ডিয়ার কথা এখানে বলা হয়েছে, এই দেশটা এর যে সেনাবাহিনী সরবরাহ করে মুক্তিযোদ্ধাদের সমর্থন জুগিয়েছে, এবং যেই সেনাবাহিনীরা পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে একেবারে সম্মুখ যুদ্ধে, ফ্রন্টাল ওয়ার মিন্স সম্মুখ যুদ্ধ, সামনাসামনি যে যুদ্ধ, সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিল, ঠিক আছে। নট অনলি দ্যাট, বঙ্গবন্ধু ওয়াজ গিভেন আ ওয়ার্ম ওয়েলকাম অ্যাট পালাম এয়ারপোর্ট অ্যাট দিল্লি বাই মিসেস ইন্দিরা গান্ধী অন দ্য অকেশন অন হিজ ওয়ে ব্যাক হোম ফ্রম পাকিস্তান জেল ভায়া লন্ডন।
আচ্ছা, বলা হচ্ছে যে শুধু তাই না, বঙ্গবন্ধু যখন লন্ডন হয়ে পাকিস্তান জেল থেকে স্বদেশে প্রত্যাবর্তন করছিলেন, সেই পথে যখন দিল্লিতে পালাম এয়ারপোর্টে এসেছিলেন, তখন মিসেস ইন্দিরা গান্ধী তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। However, Bangabandhu's foresighted-ness, courage, and mental strength were evident in his query to Indian Prime Minister when she would withdraw her army from Bangladesh. আচ্ছা, বলা হচ্ছে যে যাই হোক, বঙ্গবন্ধুর ফোরসাইটেডনেস অর্থাৎ দূরদৃষ্টি হচ্ছে যে পরবর্তীতে কি হতে পারে, একটু ভবিষ্যতে কি হতে পারে সে ব্যাপারে খুব ক্লিয়ার একটা ধারণা করা, হ্যাঁ, বুঝতে পারা বিষয়টা, সেটা হচ্ছে ফোরসাইটেডনেস। তাহলে বঙ্গবন্ধু দূরদৃষ্টি সম্পন্ন, মানে দূরদৃষ্টিতা, তার সাহস, তার মানসিক দৃঢ়তা, মেন্টাল স্ট্রেংথ, হ্যাঁ, এগুলো সব পরিষ্কার ছিল, স্পষ্ট ছিল তার জিজ্ঞাসায়। কাকে? ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, অর্থাৎ ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী, তাকে একটা বিষয় জিজ্ঞাসা করায়। কোন বিষয়টা? যে হোয়েন শি উড উইথড্র হার আর্মি ফ্রম বাংলাদেশ থেকে তিনি তার সেনাবাহিনী কখন প্রত্যাহার করে নেবেন। অর্থাৎ ওই যে মুক্তিযুদ্ধের সময় তিনি যে ইন্ডিয়া আর্মি দিয়ে আমাদের সাহায্য করেছিল, তো বঙ্গবন্ধু শেখ মুজিবের বিষয়টা, মানে এই বিষয়টা তার মনে খুব গেঁথে গেছে যে তারা কখন আর্মি নিয়ে যাবে। তার মনে এই ভয় ছিল যে এটা যদি দীর্ঘায়িত হয় তাহলে তো আমার দেশের জন্য সেটা বিপদ হয়ে যেতে পারে। সেজন্য তিনি তাকে বললেন যে আপনারা কখন সেনাবাহিনী নিয়ে যাবেন, প্রত্যাহার করে নিয়ে যাবেন। হ্যাঁ, এখন তো আর যুদ্ধ নেই, যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, মিসেস গান্ধী সুন রিপ্লাইড, এনি টাইম হোয়েন ইউ উইশ। মিসেস গান্ধী খুব শীঘ্রই উত্তরে বললেন, যে কোনো সময়, আপনি যখন ইচ্ছা করেন। নোটিসেবলি দ্য গ্রেট লিডার বঙ্গবন্ধু had a strong personality to ask for any clarification from any other leader of the world. অর্থাৎ এই বিষয়টি খুবই লক্ষণীয় যে এই মহৎ নেতার খুব দৃঢ় ব্যক্তিত্ব ছিল। যে কোনো দেশের, মানে বিশ্বের যে কোনো নেতার কাছে যে কোনো বিষয়ে ব্যাখ্যা চাওয়ার ক্ষেত্রে তিনি খুবই দৃঢ়তার পরিচয় দিয়েছেন। হ্যাঁ, কনসিকুয়েন্টলি ভেরি সুন বিফোর বঙ্গবন্ধুস নেক্সট বার্থডে দ্য উইথড্রয়াল ওয়াজ কমপ্লিটেড। অর্থাৎ ফলশ্রুতিতে খুব শীঘ্রই বঙ্গবন্ধুর পরবর্তী জন্মদিনের আগেই এই প্রত্যাহার সম্পন্ন হয়ে গিয়েছে। Bangabandhu had an open mind to maintain good relationship with all countries irrespective of their capitalist, democratic or socialist ideologies. Okay? আচ্ছা, বলছে যে বঙ্গবন্ধু হ্যাড এন ওপেন মাইন্ড, বঙ্গবন্ধুর উদার হৃদয় ছিল, টু মেনটেন গুড রিলেশনশিপ, ভালো সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে, উইথ অল কান্ট্রিজ, সকল দেশের সাথে। আচ্ছা, ইরেসপেক্টিভ অফ দেয়ার ক্যাপিটালিস্ট, ডেমোক্রেটিক অ্যান্ড সোশ্যালিস্ট আইডিওলজিস। কথাটার মানে হচ্ছে যে পুঁজিবাদী, ক্যাপিটালিস্ট অর্থ হচ্ছে পুঁজিবাদী, তারপর হচ্ছে গণতান্ত্রিক অথবা সমাজতান্ত্রিক আদর্শ নির্বিশেষে সকল দেশের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বঙ্গবন্ধুর কী ছিল? উদার মন মানসিকতা ছিল। অর্থাৎ তিনি এটা দেখতেন না কোন দেশ গণতান্ত্রিক, কোন দেশ পুঁজিবাদী, কোন দেশ সমাজতান্ত্রিক, এটা তার আসলে দেখার বিষয় ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বিষয় শুধু দেখার ছিল, সেটা হচ্ছে উই হ্যাভ টু মেনটেন আ গুড রিলেশনশিপ উইথ অল কান্ট্রিজ, অর্থাৎ সকল দেশের সাথে আমাদের সুন্দর একটা সম্পর্ক বজায় রাখতে হবে। হি লেফট নো স্টোনস আনটার্নড to make entry into different global organizations. He left no stone unturned. আচ্ছা, leave no stone unturned এই কথাটার মানে হচ্ছে যে চেষ্টার কোনো ত্রুটি না করা। ঠিক আছে, চেষ্টার কোনো ত্রুটি না করা। তো তিনি চেষ্টার কোনো ত্রুটি করেননি আসলে। কোন বিষয়ে? টু মেক এন্ট্রি ইন্টু ডিফারেন্ট গ্লোবাল অর্গানাইজেশনস। আচ্ছা,
অর্থাৎ বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্থা ছিল এগুলোতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য তিনি নিজে কোনো চেষ্টা ত্রুটি করেননি। ডিউরিং দ্য পিরিয়ড বিটুইন 1972 and 1975, Bangladesh signed more than 70 treaties, agreements, memoranda, and contracts with different countries of the world. অর্থাৎ 1972 এবং 1975 এই যে এর মাঝখানে যে সময়টা 1972 থেকে 1975 এর মাঝখানে যে পিরিয়ডটা, তখন বাংলাদেশ বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের সাথে বিভিন্ন চুক্তি, স্মারক, সমঝোতা, সন্ধি, হ্যাঁ, এগুলোর সাথে প্রায় 70টিরও বেশি চুক্তি, সমঝোতা, স্মারক, হ্যাঁ, সন্ধি এগুলোতে কি করে, স্বাক্ষর করে, সাইন করে। ম্যানেজিং এন্ট্রি ইনটু ওআইসি। আচ্ছা, ওআইসি মানে হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ঠিক আছে, এটা একটা ইসলামিক সংস্থা, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ইসলামিক সহযোগিতা সংস্থা। তো এই সংস্থাটাতে অন্তর্ভুক্তিকরণ অ্যান্ড অ্যাটেন্ডিং ইটস কনফারেন্স অ্যাট লাহোর, এবং লাহোরে এর বৈঠকে যোগদান করা ফিল্ড আপ আ মেজর গ্যাপ ইন ডিপ্লোমেসি অফ বাংলাদেশ, বাংলাদেশের কূটনীতিতে একটা বিশাল শূন্যতা পূরণ করে, ঠিক আছে। আরেকটা বিষয় করে, ইট ওপেন্ড অপরচুনিটিস মানে হচ্ছে সুযোগ, চান্স, টু এক্সপ্লোর অল দ্য পসিবিলিটিস মানে হচ্ছে সম্ভাবনা, অল দ্য পসিবিলিটিস অফ ট্রেড অ্যান্ড আদার পটেনশিয়ালস উইথ ইসলামিক ওয়ার্ল্ড, অর্থাৎ ইসলামিক বিশ্বের সাথে বিভিন্ন শক্তি এবং ট্রেড হচ্ছে ব্যবসা, বাণিজ্যের যে সম্ভাবনা এগুলো অনুসন্ধানের দ্বার উন্মোচন করে, অর্থাৎ সুযোগ সৃষ্টি করে দেয়, ঠিক আছে। এই বিষয়টা, এই যে ওআইসিতে অন্তর্ভুক্তিকরণের বিষয়টা, বঙ্গবন্ধু চার্মড কমন পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সাধারণ জনগণকে বঙ্গবন্ধু কী করেছেন, বিমোহিত করেছেন, মুগ্ধ করেছেন। His speech in different summits revealed that Bangladesh did not only think about its own self, it was also concerned about injustices prevailing in the rest of the world. অর্থাৎ বিভিন্ন বৈঠকে, সামিট মানে শীর্ষ বৈঠক, সম্মেলন, তো বিভিন্ন বৈঠকে, বিভিন্ন সম্মেলনে তার যে বক্তব্য এটাই প্রকাশ করে যে বাংলাদেশ শুধুমাত্র নিজের চিন্তাই করে না, হ্যাঁ, ইট ওয়াজ অলসো কনসার্নড অ্যাবাউট ইনজাস্টিসেস প্রিভেইলিং ইন দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের যে বাকি দেশগুলো আছে সেখানে বিরাজমান যে অনাচার, অত্যাচার, এগুলো নিয়েও বাংলাদেশ উদ্বিগ্ন ছিল। এই বিষয়টা তার স্পিচ শুনলে বোঝা যেত। বঙ্গবন্ধু সেন্ট আ মেডিকেল টিম টু ইজিপ্ট অ্যান্ড সিরিয়া for the treatment of the victims of Arab-Israel war. আচ্ছা, বলছেন যে বঙ্গবন্ধু কী করেছিলেন, একটা মেডিকেল টিম পাঠিয়েছিলেন টু ইজিপ্ট অ্যান্ড সিরিয়া, অর্থাৎ মিশর এবং সিরিয়ায়। কেন পাঠিয়েছিলেন, আরব ইসরায়েল যে যুদ্ধ হয়েছিল সেখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তো তাদেরকে চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে তিনি বাংলাদেশ থেকে একটা মেডিকেল টিম মিশরে এবং সিরিয়ায় পাঠিয়েছিলেন। হি অলওয়েজ ইউজ টু সে, তিনি সবসময় একটা কথা বলতেন, টুডে দ্য ওয়ার্ল্ড ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস। বর্তমানে পুরো বিশ্বটা দুটো অংশে বিভক্ত, দ্য অপ্রেসার্স অ্যান্ড দ্য অপ্রেসড। অপ্রেসার্স হচ্ছে অত্যাচারী, একটা ভাগ হচ্ছে যে এই ভাগে শুধু অত্যাচারীরা আছে, অ্যান্ড দ্য অপ্রেসড, এবং আরেকটা ভাগে আছে অত্যাচারিত, অর্থাৎ যারা অত্যাচার ভোগ করছে, অত্যাচারী শাসকের বা অত্যাচারীদের অত্যাচার ভোগ করছে যারা, তারা হচ্ছে অপ্রেসড, ঠিক আছে। তো এই দুটো ভাগে বিভক্ত, তিনি এটা বলতেন, অ্যান্ড আই এম উইথ দ্য অপ্রেসড,
এবং আমি হচ্ছে অত্যাচারিতদের পক্ষে, যারা অত্যাচারিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, আমি তাদের পক্ষে। দিস কাইন্ড অফ স্ট্রং ভয়েস, এই ধরনের দৃপ্ত একটা কথা, দৃঢ় একটা কথা, হ্যাঁ, অ্যান্ড উইজডম, এবং তার প্রজ্ঞা, তার জ্ঞান, মেড হিজ পজিশন ফার্ম অ্যাজ আ গ্লোবাল লিডার, বিশ্ব নেতা হিসেবে তার যে অবস্থান এটাকে আরও বেশি সুদৃঢ় করেছিল এই ধরনের স্ট্রং ভয়েসের জন্য এবং তার বুদ্ধিমত্তার জন্য। He was such a leader for whom the British Prime Minister Edward Heath broke all the protocols to welcome him at Claridge's Hotel on 8 January 1972, while বঙ্গবন্ধু was returning from Pakistani prison. আচ্ছা, বলছে যে তিনি এমন একজন লিডার ছিলেন যার জন্য, ফর হোম দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার এডওয়ার্ড হিথ ব্রোক অল দ্য প্রোটোকলস, অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তিনি মানে সকল সৌজন্যবিধির যে একটা নিয়ম নীতি, সৌজন্যবিধি, এটা কি করেছিলেন? ভেঙে ফেলেছিলেন। কেন ভেঙেছিলেন? টু ওয়েলকাম হিম অ্যাট ক্লারিজেস হোটেল। 1972 সালে যখন বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগার থেকে প্রত্যাবর্তন করছিলেন, ফিরছিলেন, তখন 1972 সালে 8ই জানুয়ারি ক্লারিজেস হোটেলে তাকে কি করেছেন? স্বাগত জানিয়েছিলেন। ঠিক আছে। হিজ এলিগেন্স ওয়াজ রিফ্লেক্টেড ইন দ্য ভয়েস অফ আ রিনাউন্ড জার্নালিস্ট। আচ্ছা, এখানে হিজ বলতে বঙ্গবন্ধুর বোঝানো হয়েছে। এলিগেন্স হচ্ছে আভিজাত্য, কমনীয়তা, একটা আলাদা স্টাইল, আলাদা একটা ধরন, একেবারে নিজস্ব। ঠিক আছে, এটাকে বোঝানো হচ্ছে এলিগেন্স। তো তারই আভিজাত্য ওয়াজ রিফ্লেক্টেড, প্রতিফলিত হয়েছিল ইন দ্য ভয়েস অফ আ রিনাউন্ড জার্নালিস্ট, একজন বিখ্যাত সাংবাদিকের কণ্ঠে। তিনি কি বলেছিলেন? দ্য কারেজ অ্যান্ড চার্ম that flowed from him made him a unique superman of these times. অর্থাৎ কারেজ মানে সাহস, অ্যান্ড চার্ম সৌন্দর্য, আভিজাত্য, সৌন্দর্য। আচ্ছা, দ্যাট ফ্লোড ফ্রম হিম, যেটা তার একেবারে ভিতর থেকে আসতো, মেড হিম আ ইউনিক সুপারম্যান অফ দিস টাইমস, মানে এই সময়ের একজন অনন্য মহাপুরুষে পরিণত করেছিল। ঠিক আছে। তো আসলে মোট কথা যেটা এই প্যাসেজ পড়ে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে হি ওয়াজ সো মাচ কারেজিয়াস, মানে তিনি যথেষ্ট সাহসী ছিলেন। হি ওয়াজ ভেরি স্ট্রং ইন হিজ ভয়েস, মানে তিনি কোনো কিছু বলতে কখনোই ভয় পেতেন না। ন্যায় সত্য কথা একেবারে দৃঢ় চিত্তে তিনি বলতেন, কোনো ধরনের ভয় তার মধ্যে কাজ করতো না। ঠিক আছে, এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি এবং একজন বিশ্ব নেতার আসলে এই বিষয়টা খুবই জরুরি থাকাটা, তাই না? আচ্ছা, আরেকটু অংশ আছে, আমরা পড়ি। বঙ্গবন্ধুস ফিলোসফি অফ সেকুলার ডেমোক্রেসি অনার্ড হিম উইথ আ ফার্ম পজিশন ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, ফিলোসফি হচ্ছে দর্শন আর সেকুলার ডেমোক্রেসি হচ্ছে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক। তো অসাম্প্রদায়িক গণতান্ত্রিক যে দর্শনটা আছে বঙ্গবন্ধুর, এই বিষয়টা বিশ্বে তার যে পজিশন, তার যে অবস্থান, এটা অনেক বেশি তাকে মর্যাদা সম্পন্ন করে তুলেছিল, পজিশনটাকে উপরে তুলে ফেলেছিল। দ্য পিরিয়ড ফ্রম 1972 to 1974 was actually a bright and busy era for Bangabandhu government, when he visited many countries of Asia, Africa, Europe and Latin America. তো এই যে 1972 থেকে 1974 সালে যে সময়কালটা, এটা আসলে বঙ্গবন্ধু সরকারের জন্য প্রচণ্ড সম্ভাবনাময়, ব্রাইট মানে উজ্জ্বল সম্ভাবনাময় এবং খুব ব্যস্ত সময় ছিল, যখন তিনি এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং লাতিন আমেরিকার অনেক দেশ ভ্রমণ করেছিলেন। হি মেড দোজ ভিজিটস to gain support from those countries and to promote friendly relationships with them.
তিনি ওই ভ্রমণগুলো করেছিলেন, তার উদ্দেশ্য ছিল কি, টু গেইন সাপোর্ট ফ্রম দোজ কান্ট্রিজ, অর্থাৎ ওই দেশগুলো থেকে সমর্থন বা সহযোগিতা পাওয়ার একটা উদ্দেশ্য ছিল, সমর্থন পাওয়ার একটা উদ্দেশ্য ছিল। আরেকটা ছিল টু প্রমোট ফ্রেন্ডলি রিলেশনশিপস উইথ দেম, তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রমোট করা, ঠিক আছে। কনসিকুয়েন্টলি ওয়ার এভার হি ওয়েন্ট হি ক্যাস্ট আ ভেরি পজিটিভ ইনফ্লুয়েন্স অন দ্য লিডার্স অফ দোজ কান্ট্রিজ, অর্থাৎ ফলশ্রুতিতে কী হতো, তিনি যেখানেই যেতেন, হোয়ার এভার মানে যেখানেই, হোয়ার এভার হি ওয়ান্ট, তিনি যেখানেই যেতেন তিনি সেই সমস্ত দেশের যে নেতা ছিলেন তাদের মনে একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারতেন। অ্যামাং দ্য ওয়ার্ল্ড লিডার্স হু অ্যাডমায়ার্ড হিম, তো এই যে বিশ্ব যে নেতারা, বিশ্বের বিভিন্ন নেতারা যারা তার অনেক ভূয়সী প্রশংসা করেছেন, অনেক প্রশংসা করেছেন, তাদের মধ্যে ছিলেন ইন্ডিয়াস প্রাইম মিনিস্টার মিসেস ইন্দিরা গান্ধী, প্যালেস্টিনিয়ান লিডার ইয়াসির আরাফাত অ্যান্ড কিউবাস প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো। তো তাদের মধ্যে ছিল ইন্ডিয়ার বা ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী, প্যালেস্টাইনের নেতা সেটা তিনি ছিলেন ইয়াসির আরাফাত, তোমরা নামটা শুনে থাকবে, খুব অনেক গ্রেট একজন লিডার ছিলেন তিনি, আর কিউবার রাষ্ট্রপতি ফিদেল ক্যাস্ট্রো। হিজ লিডারশিপ, উইজডম অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ উইথ ওয়ার্ল্ড লিডার্স মেড হিম আ সাকসেসফুল পলিটিশিয়ান অফ ইন্টারন্যাশনাল রেপিউট, অর্থাৎ তার নেতৃত্ব, তার প্রজ্ঞা এবং বিশ্ব নেতাদের সাথে তার ব্যক্তিগত যে সম্পর্ক, এই সব কিছু মিলিয়ে তাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন সফল রাজনীতিবিদে পরিণত করে, ঠিক আছে। এখানে রেপিউট হচ্ছে খ্যাতি বোঝানো হয়েছে, আচ্ছা, ফেম যেটাকে বলে আমরা। তো হ্যাঁ, আমাদের প্যাসেজ পড়া শেষ হয়ে গেছে, একটু বড় প্যাসেজ, তোমরা ধৈর্য ধরে একটু পড়ে নিবে। তো তার আগে অবশ্যই তোমরা শব্দার্থগুলো পড়ে নেবে। আর এখানে যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে এটা তোমরা বইয়ে পেয়ে যাবে 16 পৃষ্ঠার সিতে। এটা হচ্ছে প্যাসেজটি পড়ে তোমরা কি বুঝলে সেই বুঝার উপর, আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর ভিত্তি করে এখানে যে কোশ্চেনগুলো করা আছে এই কোশ্চেনগুলো অ্যান্সার করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। অ্যান্ড আমরা পরবর্তীতে বিভিন্ন মডেল কোশ্চেন সলভ করব, আপাতত প্যাসেজগুলো পড়ে যাচ্ছি। এবং তোমরা ভিডিও দেখার পর যেখানে যেই অংশে সমস্যা ফিল করবে, বুঝতে পারবে না অথবা কম বুঝবে, সেটা অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের সলিউশন ক্লাস দেব, ঠিক আছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই সাবধানে থাকবে, ঠিক আছে। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকের জন্য। আল্লাহ হাফেজ।